চীনের গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করেছিল ইরান, ফাইন্যান্সিয়াল টাইমসের চাঞ্চল্যকর দাবি। যুদ্ধবিরতির মাঝে তৈরি হচ্ছে নতুন সমীকরণ, বদলে যাচ্ছে কৌশল। ইরান আমেরিকা যুদ্ধের পর ঘটতে যাচ্ছে আরও 4 ঘটনা। হরমুজের পর আরেক বাণিজ্য পথ বন্ধের হুমকি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র না থামলে লোহিত সাগরে আটকে দেবে বাণিজ্য জাহাজ। যুদ্ধ বন্ধে আবার বসছে দুই পক্ষ। ইসলামাবাদেই হতে পারে ইরান যুক্তরাষ্ট্র পরবর্তী বৈঠক। যেখানে যাচ্ছে বিতাড়িত হচ্ছে ইসরায়েল। ইরানের চাপ সামলাতে না পেরে এবার লেবাননে হামলার ছক কষছে দেশটি। হিজবুল্লাহর হামলায় নাকানি চুবানি খেয়েছে ইসরায়েল। হতাহত 11 বর্বর সেনা। বিশ্বব্যাপী পাকিস্তানের ভাবমূর্তিতে বড় পরিবর্তন। 90% নেতিবাচক থেকে এখন 70% ইতিবাচক। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি সপ্তাহের বিশেষ সঙ্গে আছে আমি শুক্তি রায়। যুদ্ধের ময়দান এখন আর শুধু মাটিতে সীমাবদ্ধ নয়, তা ছড়িয়ে পড়েছে মহাকাশেও। স্যাটেলাইটের চোখে নজরদারি, আর সেখান থেকে নির্ধারণ হচ্ছে লক্ষ্যবস্তু। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই উঠে এসেছে এক নতুন দাবি। ইরান নাকি চীনা গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করে টার্গেট করেছে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে। আর এর মাধ্যমেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা যুদ্ধে নতুন সক্ষমতা অর্জন করেছে দেশটি। সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এফটির প্রতিবেদনের বিস্তারিত জানাচ্ছেন হাওলাদার শামীম। যুদ্ধ এখন শুধুই মাটিতে নয়, চলছে মহাকাশ থেকেও। স্যাটেলাইটের চোখে নজরদারি, আর সেখান থেকেই ঠিক হচ্ছে লক্ষ্যবস্তু। ইরান নাকি গোপনে সংগ্রহ করেছে একটি চীনা গোয়েন্দা স্যাটেলাইট, আর এর মাধ্যমেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলা যুদ্ধে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু বানানোর এক নতুন সক্ষমতা অর্জন করেছে দেশটি। সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস এফটির এক প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। প্রতিবেদনটিতে ফাঁস হওয়া ইরানি সামরিক নথির বরাতে বলা হয়েছে, TEE-01B নামের এই স্যাটেলাইট চীনা কোম্পানি আর্থাই তৈরি ও উৎক্ষেপণ করেছিল। স্যাটেলাইটটি 2024 সালের শেষের দিকে মহাকাশে পাঠানোর পর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC-র অ্যারোস্পেস ফোর্স নেয় এর নিয়ন্ত্রণ। সংবাদ মাধ্যম রয়টার্স ও মিডল ইস্টারের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। প্রতিবেদনে আরও বলা হয়, ইরানি সামরিক কমান্ডাররা এই স্যাটেলাইটকে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলো পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছিলেন। গেল মার্চে ওইসব স্থানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে এবং পরে এই স্যাটেলাইট থেকেই তোলা হয়েছিল সেখানকার ছবি। প্রতিবেদনে আরও জানা যায়, চুক্তির অংশ হিসেবে ইরানের রেভলিউশনারি গার্ড কোর বেইজিং ভিত্তিক কোম্পানি এমপোস্যাটের গ্রাউন্ড স্টেশনগুলো ব্যবহারের সুযোগ পেয়েছে। এর মাধ্যমে তারা এশিয়া ও লাতিন আমেরিকা সহ বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করতে পারছে স্যাটেলাইটের তথ্য। তবে এই পুরো দাবির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। হোয়াইট হাউস, CIA, পেন্টাগন কিংবা চীনের কোনো দপ্তরই এ নিয়ে এখনও মুখ খোলেনি। এমনকি সংশ্লিষ্ট কোম্পানিগুলোও করেনি কোনো মন্তব্য। তবে এ খবর মনে করিয়ে দিয়েছে ট্রাম্পের সেই হুঁশিয়ারির কথা, যেখানে তিনি বলেছিলেন ইরানকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিলে চীনের বড় সমস্যা হবে। এদিকে চীনা দূতাবাস এই অভিযোগকে সরাসরি অস্বীকার করে বানোয়াট অপপ্রচার বলেই উড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাতের পর ঘটতে যাচ্ছে আরও সম্ভাব্য 4টি বড় ঘটনা। মধ্যপ্রাচ্যে আপাতত শান্তির আড়ালে নাকি তৈরি হচ্ছে নতুন যুদ্ধের ঝড়। বিশ্লেষকরা বলছেন, সংঘাতের পরও পরিস্থিতি স্থির হয়নি এখনো। পাকিস্তানে প্রায় 20 ঘন্টার বেশি সময় ধরে আলোচনা হলেও সমাধান আসেনি কোনো, বরং বদলে গেছে কৌশল। যুক্তরাষ্ট্র করেছে হরমুজ প্রণালী অবরোধ, ইরান দিয়েছে নতুন হুমকি। সাম্প্রতিক এই ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, সংঘাত শেষ হওয়ার বদলে এটি প্রবেশ করেছে নতুন পর্যায়ে। বিস্তারিত অর্পিতা জাহানের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাতের পর পরিস্থিতি এখনও হয়নি স্থির। পাকিস্তানে প্রায় 20 ঘন্টার বেশি সময় ধরে আলোচনা হলেও কোনো ফলপ্রসূ হয়নি। এই আলোচনার পরপরই পরিস্থিতি আবার জটিল হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হরমুজ প্রণালী অবরোধের প্রস্তাব আসে। সাম্প্রতিক এই ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, সংঘাত শেষ হওয়ার বদলে এটি প্রবেশ করেছে একটি নতুন পর্যায়ে। বিশ্লেষকরা মনে করছেন, সামনে 4টি ভিন্ন পথে এগোতে পারে এই সংকট। প্রথম সম্ভাবনা হলো, বর্তমান যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী নাও হতে পারে। এর প্রধান কারণ হলো, যুদ্ধবিরতির শর্তগুলো স্পষ্ট নয় এবং দুই পক্ষই এটি ব্যাখ্যা করছে ভিন্নভাবে। ফলে যে কোনো সময় এই বিরতি ভেঙে গিয়ে আবার শুরু হতে পারে সরাসরি সংঘর্ষ। অনেক বিশ্লেষক এটিকে স্থায়ী শান্তির পদক্ষেপ না দেখে একটি অস্থায়ী বিরতি হিসেবে দেখছেন, যেখানে দুই পক্ষ নিজেদের শক্তি পুনর্গঠন করছে। দ্বিতীয় সম্ভাবনা হলো, সংঘাত সরাসরি যুদ্ধের বদলে রূপ
নিতে পারে ছায়াযুদ্ধে। এর অর্থ হচ্ছে বড় ধরনের যুদ্ধ না হলেও ছোট ছোট হামলা বা চাপ অব্যাহত থাকবে। উদাহরণ হিসেবে বলা যায়, সামরিক ঘাঁটি, জ্বালানি স্থাপনা বা সরবরাহ লাইনে আঘাত হতে পারে সীমিত। এই ধরনের কৌশলে দুই পক্ষ সরাসরি বড় যুদ্ধ এড়িয়ে গিয়ে একে অপরের উপর সৃষ্টি করে চাপ। তৃতীয় সম্ভাবনা হলো কূটনৈতিক আলোচনা বন্ধ হবে না পুরোপুরি। পাকিস্তানে আলোচনা ব্যর্থ হলেও অন্য দেশগুলো মধ্যস্থতা করতে পারে। কাতার, ওমান বা সৌদি আরবের মতো দেশগুলো সাধারণত এ ধরনের পরিস্থিতিতে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে। তবে এখানে বড় বাধা হচ্ছে দুই পক্ষের অবস্থানের পার্থক্য অনেক বেশি, তাই দ্রুত কোনো বড় সমঝোতা হওয়ার সম্ভাবনা একেবারেই কম। চতুর্থ সম্ভাবনা হলো নৌ অবরোধ বা সামুদ্রিক উত্তেজনা বৃদ্ধি। বিশেষ করে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, তাহলে সেটি প্রভাব ফেলবে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের। তেলের সরবরাহ ব্যাহত হলে দাম বেড়ে যেতে পারে এবং আন্তর্জাতিক বাণিজ্যে তৈরি হতে পারে চাপ। একই সঙ্গে এটি বাড়িয়ে দিতে পারে সামরিক উত্তেজনাও। বিশ্ব বাণিজ্যের শিরা উপশিরায় যেন চাপ তৈরি করছে নতুন উত্তেজনা। হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের ঘোষণার পর পাল্টা কঠোর অবস্থান নিয়েছে ইরান। মার্কিন নৌ অবরোধের পাল্টা জবাবে লোহিত সাগরের বাব এল মানদেব প্রণালী বন্ধের হুমকি দিয়েছে তারা। ইরানের সশস্ত্র বাহিনী জানায়, পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগর দিয়ে তারা চলতে দেবে না কোনো ধরনের আমদানি রপ্তানি। বিস্তারিত প্রতিবেদনে। একদিকে বন্ধ বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী। আলোচনায়ও কোনো কুল কিনারা না পেয়ে অবশেষে ট্রাম্প হরমুজকে কেন্দ্র করে দেন নৌ অবরোধের ঘোষণা। কিন্তু ইরান তো দমে যাবার পাত্র নয়। নৌ অবরোধের বিরুদ্ধে তারা দিয়েছে বিশ্বের অন্য আরেকটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ বাব এল মানদেব প্রণালী বন্ধের ঘোষণা। একেই বলে শেরের উপর সোয়াশের। ইরানের সেনাবাহিনী হুঁশিয়ারি দিয়ে জানায়, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত থাকলে পারস্য উপসাগর ও ওমান সাগরের পাশাপাশি লোহিত সাগরের বাণিজ্য পথও বন্ধ করে দেবে তারা। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। এই তেলের পথ বন্ধ হলে থেমে যেতে পারে পুরো বিশ্ব, আর ইরানও যেন দিয়েছে সেই ইঙ্গিত। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টারের প্রধান আলী আবদুল্লাহি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের শক্তিশালী সশস্ত্র বাহিনী পারস্য উপসাগর, ওমান সাগর এবং লোহিত সাগর দিয়ে কোনো ধরনের আমদানি রপ্তানি চলতে দেবে না। তিনি আরও ইঙ্গিত দেন, মার্কিন নৌ অবরোধকে তারা যুদ্ধবিরতি লঙ্ঘনের সূচনা হিসেবেই দেখছে। এই প্রেক্ষাপটে ইরান নিজেদের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন শুধু একটি অঞ্চলে সীমাবদ্ধ নয়, বরং একাধিক গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর সেই আশঙ্কাই বাড়িয়ে দিচ্ছে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহের অনিশ্চয়তা। প্রথম বৈঠকে হয়নি কোনো চুক্তি, তবে আলোচনাও বন্ধ হয়নি। পর্দার আড়ালে চলতে থাকা কূটনীতি এখন ঠেলে দিচ্ছে পুনঃ বৈঠকের দিকে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে শিগগিরই। পাকিস্তানের দেয়া প্রস্তাবে ইসলামাবাদেই হতে পারে দ্বিতীয় দফার আলোচনা। দর্শক, দ্বিতীয় দফা বৈঠকের বিস্তারিত থাকছে প্রতিবেদনে। প্রথম বৈঠকে হয়নি কোনো চুক্তি, তবে আলোচনাও কিন্তু থামেনি। পর্দার আড়ালে চলতে থাকা কূটনীতি এখন ঠেলে দিচ্ছে পুনঃ বৈঠকের দিকে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হতে পারে শিগগিরই। আগামী বৃহস্পতিবারের মধ্যেই এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে দ্বিতীয় দফা আলোচনার জন্য নতুন একটি প্রস্তাব দিয়েছে পাকিস্তান। 2 সপ্তাহের চলমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই এই বৈঠক আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা। মার্কিন কর্মকর্তা এবং মধ্যস্থতাকারী একটি দেশের এক কূটনীতিকের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায় এই তথ্য। নাম প্রকাশ না করার শর্তে 2 পাকিস্তানি কর্মকর্তা জানান, দুপক্ষই আলোচনা আবার শুরু করার ব্যাপারে নীতিগতভাবে একমত হয়েছে, তবে বৈঠকের স্থান এখনও চূড়ান্ত হয়নি। এদিকে বৈঠকের জন্য আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কথা ভাবা হচ্ছে। পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভাও একটি শক্তিশালী বিকল্প হিসেবে আলোচনায় উঠে এসেছে। তবে সূত্র বলছে, ইসলামাবাদে এই বৈঠক হওয়ার সম্ভাবনা থাকলেও তা নির্ভর করছে সংশ্লিষ্ট দেশগুলোর উপর। তারা যদি অন্য কোনো স্থানে বসার অনুরোধ জানায়, তবে স্থান পরিবর্তন হতে পারে। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় তারা নাম প্রকাশ করেননি। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই ও গালফ নিউজের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইসলামাবাদ বৈঠকের পর থেকে যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। পাকিস্তান এক্ষেত্রে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে করছে বার্তার আদান প্রদান। সব মিলিয়ে চুক্তি না হলেও সংলাপ থামেনি, আর সেই সংলাপই ইঙ্গিত দিচ্ছে সমাধানের পথ এখনো খোলা।
ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির মাঝে মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে সামরিক উত্তেজনা। নতুন করে ইরান ও লেবাননে অভিযান জোরদারের সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এমনকি দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইয়াল জামির অপারেশন বাড়ানোর পরিকল্পনায় দিয়েছেন অনুমোদন। গেল বুধবার আইডিএফ এর মুখপাত্র এফি ডেফরিন নিশ্চিত করেছেন এই তথ্য। বিস্তারিত সুপ্তি রায়ের প্রতিবেদনে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মাঝে নতুন করে সামরিক অভিযান জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান ইয়াল জামির ইরান ও লেবাননকে ঘিরে অপারেশন বাড়ানোর পরিকল্পনায় দিয়েছেন অনুমোদন। গেল বুধবার আইডিএফ এর মুখপাত্র এফি ডেফরিন নিশ্চিত করেছেন এই তথ্য। এই ঘোষণার পর থেকেই দক্ষিণ লেবানন জুড়ে পরিস্থিতি হয়ে উঠেছে আরও সংবেদনশীল। লিতানি নদী পর্যন্ত বিস্তৃত অঞ্চলকে হিজবুল্লাহর জন্য মৃত্যুপুরী বা কিলিং এরিয়া হিসেবে চিহ্নিত করা হয়। সেখানে সন্দেহজনক যে কোনো উপস্থিতি সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। সীমান্ত ঘেঁষা জনপদগুলোতে ইতোমধ্যে বাড়ছে উদ্বেগ। আকাশে টহল দিচ্ছে যুদ্ধবিমান, দূর থেকে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ। প্রতিটি মুহূর্ত যেন নতুন কোনো হামলার পূর্বাভাস। এরই মধ্যে ডেফরিন দাবি করেন, লেবাননে চলমান সামরিক অভিযানে এ পর্যন্ত হিজবুল্লাহর 1700 জনেরও বেশি সদস্যকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। তিনি জানান, হিজবুল্লাহ যেখানে অবস্থান করুক তাদের লক্ষ্য করে অব্যাহত থাকবে এই অভিযান। একই সঙ্গে ইরানকে ঘিরেও নতুন করে হামলার প্রস্তুতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এতে যুদ্ধবিরতির ক্ষণস্থায়ী স্বস্তি এখন ম্লান হয়ে দেখা দিচ্ছে সম্ভাব্য সংঘাতের চাপা ইঙ্গিত। যুদ্ধবিরতির আলোচনা চললেও সীমান্তে থামেনি সংঘর্ষ। রাতের অন্ধকারে ড্রোনের শব্দে আবারও কেঁপে উঠছে দক্ষিণ লেবানন। কয়েক সেকেন্ডের হামলাতেই আহত হয়েছেন 11 ইসরায়েলি সেনা। যদিও ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি, ওই ঘটনায় আহত হন 10 জন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাতের অন্ধকারে হঠাৎ ড্রোনের শব্দ, কয়েক সেকেন্ডের আঘাতেই বদলে যায় পরিস্থিতি। আর সেই আঘাতেই আহত একাধিক বর্বর সেনা। দক্ষিণ লেবাননের বিনত জেবেইল এলাকায় সোমবার রাতে এক ড্রোন হামলায় আহত হয়েছেন 11 ইসরায়েলি সেনা। তবে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী ওই ঘটনায় আহত হন 10 জন। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, রাতভর বিনত জেবেইল শহরে হিজবুল্লাহর বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে আহত হন 10 জন। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক, একজনের অবস্থা মাঝারি আর বাকি 6 জন পেয়েছেন সামান্য আঘাত। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, প্যারাট্রুপার ব্রিগেডের সব সেনাকে দ্রুতই উদ্ধার করে নেওয়া হয়েছে হাসপাতালে এবং তাদের পরিবারের সঙ্গেও করা হয়েছে যোগাযোগ। বিনত জেবেইল শহরটি দীর্ঘদিন ধরেই পরিচিত হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে। সাম্প্রতিক সময়ে এই এলাকায় ইসরায়েলি স্থল অভিযানের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। সব মিলিয়ে যুদ্ধবিরতির আলোচনার মাঝেও সীমান্তে থামেনি সংঘর্ষ, আর সেই সংঘর্ষে মনে করিয়ে দিচ্ছে মাঠের বাস্তবতা এখনো কঠিন। যে দেশ নিয়ে একসময় ছিল তীব্র সমালোচনা, সেই দেশকেই এখন ধন্যবাদ দিচ্ছে বিশ্ব। মাত্র কয়েকদিনের ব্যবধানে বদলে গেছে চিত্র। পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক পদক্ষেপে বিশ্বমঞ্চে দেখা যাচ্ছে ভাবমূর্তির বড় পরিবর্তনের ইঙ্গিত। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের যুদ্ধবিরতি ঘোষণার পর পাকিস্তানের প্রতি বিশ্ববাসীর দীর্ঘদিনের নেতিবাচক ধারণা এখন রূপ নিয়েছে ইতিবাচক মনোভাবে। দর্শক, যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতা করে কতটা মন জয় করতে পারল পাকিস্তান, জানবো হাওলাদার শামীমের প্রতিবেদনে। যে দেশ নিয়ে বিশ্বজুড়ে ছিল সমালোচনা, সেই দেশকেই এখন ধন্যবাদ দিচ্ছে বিশ্ব। মাত্র কয়েকদিনের ব্যবধানে কিভাবে বদলে গেল পুরো চিত্র। বিশ্বমঞ্চে পাকিস্তানের ভাবমূর্তিতে মিলেছে নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের যুদ্ধবিরতির ঘোষণার পর পাকিস্তানের প্রতি বিশ্ববাসীর দীর্ঘদিনের নেতিবাচক ধারণা এখন রূপ নিয়েছে ইতিবাচক মনোভাবে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ইপসোসের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনে দেখা যায়, গেল মাসের শেষ দিকেও পাকিস্তানের কূটনৈতিক অবস্থান নিয়ে বিশ্বের 90% মানুষের ছিল নেতিবাচক ধারণা। তবে 8 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর 70% বেশি মানুষ এখন পাকিস্তানের বিষয়ে দিচ্ছেন ইতিবাচক মত। এই পরিবর্তনের পেছনে বড় ভূমিকা রেখেছে সাম্প্রতিক যুদ্ধবিরতি উদ্যোগ। জিও নিউজের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। এর আগে পাকিস্তানের প্রতি নেতিবাচক মনোভাব বিশেষ করে যুক্তরাষ্ট্র, ভারত ও খোদ পাকিস্তানের ভেতরেই ছিল সবচেয়ে বেশি। দেশটির অনেক নাগরিক সরকারের বৈধতা ও রণকৌশল নিয়ে তুলেছিলেন প্রশ্ন। এখন বদলে গেছে দৃশ্যপট। সামাজিক যোগাযোগ মাধ্যমে থ্যাংক ইউ পাকিস্তান হ্যাশট্যাগটি হয়েছে বেশ জনপ্রিয়। আন্তর্জাতিক মহল ও যুদ্ধবিরতির জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সমন্বিত উদ্যোগেরও প্রশংসা করছে। এমনকি খোদ ভারতের কিছু নাগরিকও নিজেদের সরকারের সমালোচনা করে প্রশংসা করছেন পাকিস্তানের এই কূটনৈতিক পদক্ষেপের। দর্শক, সপ্তাহের বিষয় পর্যন্তই। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার।
চীনের গোয়েন্দা স্যাটেলাইট ব্যবহার করে মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করেছিল ইরান, ফাইন্যান্সিয়াল টাইমসের চাঞ্চল্যকর দাবি। যুদ্ধবিরতির মাঝে তৈরি হচ্ছে নতুন সমীকরণ, বদলে যাচ্ছে কৌশল। ইরান আমেরিকা যুদ্ধের পর ঘটতে যাচ্ছে আরও 4 ঘটনা। হরমুজের পর আরেক বাণিজ্য পথ বন্ধের হুমকি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র না থামলে লোহিত সাগরে আটকে দেবে বাণিজ্য জাহাজ। যুদ্ধ বন্ধে আবার বসছে দুই পক্ষ। ইসলামাবাদেই হতে পারে ইরান যুক্তরাষ্ট্র পরবর্তী বৈঠক। যেখানে যাচ্ছে বিতাড়িত হচ্ছে ইসরায়েল। ইরানের চাপ সামলাতে না পেরে এবার লেবাননে হামলার ছক কষছে দেশটি। হিজবুল্লাহর হামলায় নাকানি চুবানি খেয়েছে ইসরায়েল। হতাহত 11 বর্বর সেনা। বিশ্বব্যাপী পাকিস্তানের ভাবমূর্তিতে বড় পরিবর্তন। 90% নেতিবাচক থেকে এখন 70% ইতিবাচক। দর্শক, এই ছিল সপ্তাহের বিষয়ে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।